MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। ঘণ্টাখানেকের হট্ট মেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজ, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। ভোট ভারী অদ্ভুত জিনিস। যেন তেন প্রকারেণ যা কিছু হোক না কেন, ভোটে জেতাটা খুব জরুরি। আমরা শুনে শুনে বড় হয়েছি, ছবি দেখেছি। এলাকায় বিশাল প্রভাবশালী কেউ, বিশাল কিছু ক্ষমতা, লোকজন তাকে চাইছেন, ভালোবাসছেন, পছন্দ করছেন, কিন্তু রেজাল্ট বেরোলে দেখা গেল যে পছন্দের দাদা হেরে ভূত, কোনো দাম নেই তার। যেমন চলছে, যারা জিতেছে সেখানেই সমস্বরে উল্লাসে বিজয় মিছিল করো। আজকে যে জায়গা থেকে খবরটা শুরু করব, এই সোজাসুজি স্বর্ণালীর সোজাসুজি ছবিটা তুলে ধরবো, সেটা এরকমই একটা ভোটের খবর। ভোট হয়েছে এলাকায়, কারণ এলাকার যিনি বিধায়ক, তার বয়স অনেক হয়েছিল, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, রোগে ভুগে তিনি মারা যান। এলাকায় নির্বাচন হয়েছে। নির্বাচন হওয়ার পর এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে। তো ভোট যেমন হলো, ভোট হলো। কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কি বৃত্তান্ত, কারা পাহারায় ছিল, কটা ভোট ছাপ্পা, কটা ভোট, আমি এদিকে যাচ্ছি না। আমি ভোটের পাড়ার যে গল্পটা সেটা বলছি। ভোট হলো, ভোটের পর বিজয় মিছিল হলো। আমরা দেখি তো এলাকাতে কেউ জিতলে তা সে সামান্য পঞ্চায়েত নির্বাচন হোক বা পুরসভা নির্বাচন হোক, বিধানসভা হোক বা লোকসভা হোক, তুমুল আনন্দের পরিবেশ, বিজয় মিছিল, বিজয় উল্লাস, সেই ছবি আমরা দেখতে পাই। বাড়ির সামনে একটা ফুটফুটে বাচ্চা মেয়ে, বছর মাত্র 10। কোন ক্লাস? ক্লাস 4। বাবা মায়ের একমাত্র সন্তান। সে না জানে ভোট, না জানে রাজনীতি, না জানে কিছু। সে নিজের বাড়ির সামনে খেলা করছে, কিন্তু এলাকায় তো ভোট হয়েছে, বিজয় মিছিল হয়েছে, অনেক সমীকরণ, অনেক প্লাস মাইনাস, সেগুলো হওয়ার পরে বিজয় মিছিল শুরু হয়ে গিয়েছে। সেই বিজয় মিছিল ঢাক ঢোল পিটিয়ে, বোমা ছুটতে ছুটতে, কখনো আবির ছোড়া হচ্ছে, কখনো বোমা ছোড়া হচ্ছে, বোমা ফাটানো হচ্ছে, কখনো বাজি ফাটানো হচ্ছে, একটা বিজয় উল্লাস চলছে। সেই উল্লাসে আত্মহারা হয়ে সেই বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হলো। সেই বাড়িতে অভিযোগ, সেই বাড়িতে যিনি ওই বাচ্চা মেয়েটির বাবা বা তার পরিবার, তারা অন্য রাজনৈতিক দল করে। তার বাবা বা পরিবার বা অন্য কেউ বা কোনো বিরোধী পার্টি অফিস না, কারোর কোনো ক্ষতি হলো না। ওই বাচ্চা মেয়েটি যে নিষ্পাপ, ফুলের মতো, যার সঙ্গে দূর দূর পর্যন্ত রাজনীতির কোনো সম্পর্ক নেই, শুধু বোমার আঘাতে অকালে তার প্রাণটা ঝরে গেল। আপনি বলবেন হয়তো স্বর্ণালী, এরকম তো কতই ঘটনা ঘটে, কিন্তু ঘটনা ঘটলো এক্ষেত্রে কাহিনী মে এক টুইস্ট হ্যায়, বলছি সেটা পরে। তার আগে যেখান থেকে শুরু করব, যে এই ভোট এবং ভোটের রেজাল্ট এবং রেজাল্ট থেকে তৈরি হওয়া একটা অদ্ভুত বিপ্লব। আজ এমন একটা তারিখ, এমন একটা দিন যে আমরা সত্যি সত্যি একটা নিঃশব্দ বিপ্লবের সাক্ষী হয়ে গেছি চুপিসারে। কিরকম সেই বিপ্লব? আমরা শুনতাম, আমরা জানতাম যে পশ্চিমবঙ্গের হিন্দুরা আর যাই হোক না কেন একজোট হতে পারবে না। পশ্চিমবঙ্গের হিন্দুরা নাকি ঘুমোয়, পশ্চিমবঙ্গের হিন্দুরা নাকি ভোটের দিনে মাংস ভাত খেয়ে চুপ করে বসে থাকে, পশ্চিমবঙ্গের হিন্দুরা রকে বসে বড় বড় বাতেলা দেয়, বড় বড় আলোচনা করে, কিন্তু ভোটের সময় গিয়ে ভোটটা ভুল জায়গায় দিয়ে আসে। পশ্চিমবঙ্গের হিন্দুদের তাড়াতাড়ি বোকা বানানো যায়, যে কোনো জায়গাকে মন্দির ফন্দির বানিয়ে দেওয়া যায়, পশ্চিমবঙ্গের হিন্দুরা বোকা হয়ে চুপ করে থাকে। পশ্চিমবঙ্গের হিন্দুদের সামনে যদি বলা হয় কি তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের ডাবল ডাবল চাকরি দেবো, পশ্চিমবঙ্গের হিন্দুরা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায়। পশ্চিমবঙ্গের হিন্দুদের ভারী সংকট। পশ্চিমবঙ্গের হিন্দুরা দুপুরে ঘুমোয়, রাতে ঘুমোয়, এলাকায় আগুন লাগলে ঘুমোয়। পশ্চিমবঙ্গের হিন্দুরা ভোট চুরি হয়ে গেলে ঘুমোয়, ভোটার লাইনে দাঁড়িয়ে ভোট ছাপ্পা পড়ে গেলে বাড়ি ফিরে আসে, এসে একটু মনের দুঃখে বলে ভোটটা দিতে পারলাম না, তারপর আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু এবার
নিঃশব্দে চুপিসারে এই যে লাগাতার সীমাহীন যে তোষণের রাজনীতি হয়ে গেছে, সেই রাজনীতি দেখতে 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 পেছনে সরতে 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 দেওয়ালে পিঠটা ঠেকতে 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 আজ একটা নিঃশব্দ বিপ্লবের সামনে দাঁড়িয়ে আছি আমরা। পশ্চিমবঙ্গের হিন্দুরা নাকি ঘুমোয়, পশ্চিমবঙ্গের হিন্দুরা নাকি ভুল ইতিহাসকেই মেনে চলে, পশ্চিমবঙ্গের হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দিলেও পশ্চিমবঙ্গের হিন্দুরা নিজের ভালো নিজে বোঝে না। এই হিন্দুদের ভবিতব্য একটাই, নাকি নিজের এলাকা, নিজের মাটি, নিজের জমি ছেড়ে চলে যাওয়া। এটাই তো ভবিতব্য ছিল। আজ এমন একটা দিন, এমন একটা তারিখ নোট করে রাখুন খাতায়। আজ 23শে জুন। আজ যে বিধানসভার উপনির্বাচনের কথা বলছিলাম, কালীগঞ্জ, নিঃসন্দেহে আমাদের রাজ্যে উপনির্বাচনে কখনোই, খুব কম, মানে হাতে গুনে সেরকম রেকর্ড নেই বললেই চলে, অধিকাংশ সময় উপনির্বাচনে শাসক দলই যেতে, এবারও তাই হয়েছে। কিন্তু নিঃশব্দে নিঃসারে যে বিপ্লবটা হয়ে গেছে, যে একজোট হওয়ার যে বার্তা দেওয়া হয়েছিল বারবার করে, সেই বিপ্লবটা চুপিসারে হয়ে গিয়েছে। কিরকম? ইয়েস, একটি সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্রে, সেখানে প্রায় সিংহভাগ হিন্দু ভোট এক জায়গায় এসে পড়েছে। আমি জানি না তৃণমূল কংগ্রেসের রাতে ঘুম কেড়ে নেওয়ার জন্য হয়তো আজকের এই ভোটের রেজাল্টটাই যথেষ্ট হবে কিনা, কারণ ট্রেন্ড ঘোরা শুরু হয়ে গেছে। যদি বলি খেলা, তাহলে বলতে হয় খেলা শুরু হয়ে গেছে, খেলা ঘোরাও শুরু হয়ে গেছে। কারণ চিরকাল বারে বারে, আমরা একটা বাংলায় প্রবাদ বাক্য রয়েছে, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। তো বারে বারে একই জিনিস, একই তাস, একই চালাকি, একই ভণ্ডামি, একই মিথ্যাচার ডাবল 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 করে হওয়া যায় না। আজ খেলা ঘুরতে শুরু করেছে। আজ 23শে জুন। নোট করে রাখুন, কালীগঞ্জের যে বিধানসভার উপনির্বাচন, সেই বিধানসভা উপনির্বাচনের রেজাল্ট কি বলছে। একটা ছোট পার্সেন্টেজের হিসাব আমি দেখাবো। কালীগঞ্জের যা হিন্দু ঐক্যের ছবির জন্য যথেষ্ট। শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করেন, তিনি যে পরিসংখ্যানটা দিয়েছেন আপাতত সেই পরিসংখ্যানই দিই। উপনির্বাচন, এই উপনির্বাচনের রেজাল্ট নির্বাচন কমিশন থেকে পাওয়ার পর নিঃসন্দেহে আরো বিশ্লেষণ করব আমি আগামীকাল দরকার হলে। আজকে শুভেন্দু অধিকারী যা দাবি করছেন, এই কালীগঞ্জে মোট হিন্দু ভোটার কত, যদি হিন্দু ভোটার ধরি, কারণ হিন্দু ভোটার এই মুহূর্তে জরুরি, ইম্পর্টেন্ট, কারণ বারবার করে বলা হচ্ছে হিন্দুরা ঘুমোয়। মোট হিন্দু ভোটার কালীগঞ্জে 1,10,000। আমি এই পয়েন্টটা আমার স্ক্রিনে, টেলিভিশনে সোজাসুজি স্বর্ণালীতে দেখাতে বলবো আমার টিমকে। 1,10,000 হিন্দু ভোটার ছিল কালীগঞ্জে। আমি জানি না তাদের মধ্যে কজন ভোট দিতে পেরেছেন, কারণ প্রকাশ্যে শুনতে পাওয়া গেছে, প্রকাশ্যে বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে, হিন্দুদের আটকাতে হবে, হিন্দুদের ভোট আটকাতে হবে, হিন্দুদেরকে লাইনে দাঁড়াতে দেওয়া হবে না। আমরা শুনেছি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা জানেন। আমি জানি না যে 1,10,000-এর মধ্যে আলটিমেটলি কতজন ভোট দিতে পেরেছেন, কিন্তু 72,600 ভোট, এই 1,10,000-এর মধ্যে 72,600 ভোট দিতে পেরেছেন। অর্থাৎ বাকিরা কেন ভোট দেননি আমি এক্ষুনি নিয়েই বসে আছি। টোটাল ভোট হচ্ছে 1,10,000 যা শুভেন্দু অধিকারী দাবি করছেন। এর মধ্যে হিন্দুরা ভোট দিতে পেরেছেন 72,600, মানে বুঝে নিন কত হিন্দু ভোট দিতে পারেনি। যদি অঙ্ক সহজ মুখে মুখে করতে না পারেন তাহলে ক্যালকুলেটর নিন, তাহলে মোবাইলে যান। 1,10,000 হিন্দু ভোটারের মধ্যে ভোট দিতে পেরেছেন মাত্র 72,600 হিন্দু, আর তার মধ্যে বিজেপির হিন্দু ভোট পড়েছে 52,710। পদ্মে হিন্দু ভোটের হার এই মুহূর্তে 72.60%, অর্থাৎ 72.60% শুভেন্দু অধিকারী বিধানসভায় দাবি করেছেন, তার সঙ্গে বক্তব্য রেখেছেন। সত্যি ভাবার বিষয়, যদি সত্যি সত্যি 1,10,000 হিন্দুরাই ভোট দিতে পারতেন তাহলে এই ভোট পার্সেন্টেজ কোথায় যেত? না, সময় ঘুরছে দাদা, সময় ঘুরছে দিদি, খেলা ঘুরছে। যদি ভেবে থাকেন যে আপনার তুলসী মঞ্চে হাত পড়বে, আপনার হিন্দু বাড়ির চাল পুড়বে, বাড়ির মেয়েদের জামা কাপড় আলমারি থেকে টেনে জ্বালিয়ে দেওয়া হবে বার করে, তাহলে ভুল ভাবছেন। সময় বদলাচ্ছে দাদারা, সময় ঘুরছে দিদিরা। যদি ভেবে থাকেন এখনো পর্যন্ত যে এই রাজ্যের হিন্দুরা
শুধুমাত্র ভোটের দিনকে দুপুরবেলা মাংস ভাত খায় আর ঘুমোয় আর রকে বসে আলোচনা করে, বড় বড় বাতেলা দেয়, তাহলে ভুল ভাবছেন। সময় ঘুরছে দাদারা, সময় পাল্টাচ্ছে দিদিরা, এত সহজ নয়। আমরা বলি যে দেরি হতে পারে, কিন্তু পুরোপুরি যে হিন্দুরা ঘুমিয়েই কাটিয়ে দেবে এত সহজ নয়। নিজের জমি নিজের জায়গা ছেড়ে দেবে এত সহজ নয়। তৃণমূল কংগ্রেস সরকারের সীমাহীন দ্বিচারিতা, চোখে কালো পট্টি পরানো, সামনে গাজর ঝোলানো, চাকরির গাজর, উন্নয়নের গাজর, স্ত্রী সাথী ভাণ্ডারের গাজর ঝোলানো, কাজে আসা শুরু করছে না। আর শুভেন্দু অধিকারী কি বলেছেন আজ বিধানসভায় একবার শোনাবো, তারপর আমি পরের পয়েন্টটা দেখাচ্ছি যেটা আরো ইন্টারেস্টিং। দেখুন কি বলছেন শুভেন্দু অধিকারী। টোটাল হিন্দু ভোটার অ্যাপ্রক্স 1,10,000। হিন্দু ভোট পোল হয়েছে 66%। টোটাল হিন্দু ভোট পোল হয়েছে 72,600। বিজেপি ভোট পেয়েছে ওই ব্যালট নিয়ে 52,710। পার্সেন্টেজ হচ্ছে 72.60, মানে অ্যাপ্রক্স 73%। আউট অফ 309, 109 বুথ কমপ্লিটলি ডমিনেন্ট বাই হিন্দু। শুভেন্দু অধিকারী বক্তব্য শোনালাম এবং শোনানোর পর আমি আগামীকাল নিঃসন্দেহে নির্বাচন কমিশনের থেকে আরো ডিটেল তথ্য আমি বার করবো এবং ডেফিনেটলি আপনাদেরকে জানাবো। তবে তার আগে একটা বিষয় মনে হচ্ছে বারবার করে যে তৃণমূল কংগ্রেস তো বলে যে উন্নয়নের জোয়ার বইছে, উন্নয়ন বইছে, বাড়ি থেকে জাস্ট বেরোবেন, দরজাটা জাস্ট খুলবেন, দেখবেন সামনে উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে। ঝড় হোক, জল হোক, বৃষ্টি হোক, রোদ উঠুক, আপনার বাড়ির সামনে আপনার উন্নয়ন স্ট্যান্ড বাইতে রয়েছে, কিছু করতে হবে না আপনাকে। আপনি ভোট দিতে যাবেন, দেখবেন আপনার পাড়ার মোড়ে উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে, হাসি মুখে উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে। আপনার চাকরি, আপনার কাজ, আপনার দোকান, আপনার যে কোনো কিছু যাবতীয় প্রয়োজনীয়তার ক্ষেত্রে সবসময় সামনে উন্নয়নকে দেখতে পাওয়া যায় নাকি? তাহলে হলোটা কি? আসলে একদিন দুদিনের বিষয় নয়, দীর্ঘদিন ধরে। যেরকম রিসেন্টলি আমি দেখছিলাম যে বিধানসভায় তুলসী গাছ নিয়ে ঢোকার চেষ্টা করছিলেন বিধায়করা, কারণ তুলসী গাছের অপমান হয়েছে তাদের দাবি। আমরা সেই ছবি দেখেছি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চুপ করে থেকেছে। এ রাজ্যে হিন্দু মরলে, হিন্দু মন্দিরে ধাক্কা হাত পড়লে, তুলসী গাছ ভাঙা হলে, মঞ্চ ভাঙা হলে এখানে সবাই চুপচাপ থাকে, কারোর কিছু যায় আসে না। এই সেম জিনিস ক্ষমতা আছে কারোর অন্য ধর্মের ক্ষেত্রে অন্য একটা দুটো শব্দ বললে পার পেয়ে যাওয়ার, তখন তো ভিন রাজ্য থেকে টেনে নিয়ে আসা হয় চুলের মুঠি ধরে, ক্ষমা চাইলে সরি বললেও। কারণ এ রাজ্যে নিয়ম হয়ে গেছে আপনি হিন্দু ধর্ম, হিন্দু দেবদেবী, হিন্দু কালচার, হিন্দু সংস্কৃতি নিয়ে যা খুশি তাই বলতে পারেন। আর যেখানে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠে ভুল মন্ত্র বলেন, সেখানে এদের কি দোষ? বিধানসভায় বা কি সমস্যা? আমি দুটো জিনিস বলবো আপনাকে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাবো যা উনি বলেছেন সাম্প্রতিক সময়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এই তুলসী নিয়ে নিদান দিয়েছেন। কেন বলছি এ কথা? কারণ আজ থেকে শুরু করে এর আগে একাধিকবার, যতবার বিধানসভা, এখানে বিরোধী কণ্ঠস্বর কোথায় আছে? বিধানসভায় আছে। যতবার তা হিন্দু স্বার্থে গর্জে উঠেছে ততবার তাকে বন্ধ করা হয়েছে, মুখ বন্ধ করা হয়েছে, কথা শুনতে দেওয়া হয়নি। আজকে পর্যন্ত একই জিনিস হয়েছে, বিধানসভার চারজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, একই জিনিস। তাহলে বিরোধীরা হিন্দুদের নিয়ে কথা বলবে কোথায়? একটাই উপায় রয়েছে, তা হচ্ছে ভোট ব্যাংকে ভোটিং যে ম্যান্ডেট, যে ভোট দিয়ে বুঝিয়ে দেওয়া তারা কি চায়, সেটাই হয়েছে আজকে কালীগঞ্জে। তবে তার আগে আমি বলবো যে বিধানসভা বারবার করে এই যে ঘটনাগুলো ঘটছে, দুটো বক্তব্য শোনালে বোধহয় স্পষ্ট হবে যে আসলে সমস্যার শিকড় কত গভীরে ঢুকে আছে। দুটো বক্তব্য শুনুন। তুলসী আমি কিছু জানি না। সাংবাদিকদের কাছে তুলসীর গুরুত্ব থাকতে পারে, তুলসী বাড়িতে সবাই, যারা হিন্দুদের বাড়িতে সবার একটা করে তুলসী মঞ্চ থাকতে পারে। বিধানসভায় তুলসী মঞ্চ টঞ্চের কোনো জায়গা নেই। তুলসী আমি কিছু জানি না। সাংবাদিকদের কাছে তুলসীর গুরুত্ব থাকতে পারে, তুলসী বাড়িতে সবাই, যারা হিন্দুদের বাড়িতে সবার একটা করে তুলসী মঞ্চ থাকতে পারে। বিধানসভায় তুলসী মঞ্চ টঞ্চের কোনো জায়গা নেই। তুলসী পাতা, তুলসী ক রকমের হয় জানেন? আমার বাড়িতে 40টা তুলসীর গাছ আছে ওইটুকু জায়গার মধ্যে। তুলসীর মধ্যে আবার লক্ষ্মী আছে, নারায়ণও আছে। আর সব জায়গায় তুলসী গাছ হয় না, সম্মানের সাথে করতে হয়। একটা ফল বিক্রেতা তার ধর্মের অনুষ্ঠান পালন করতে বাড়ি গেলেন, আর তার জায়গায় আপনি পবিত্র তুলসীটাকে পুঁতে দিয়ে অসম্মান করলেন তুলসী দেবতাকে। তুলসী মনে রাখবেন লক্ষ্মী নারায়ণ বলি আমরা,
শ্রীকৃষ্ণকে আমরা তুলসী দিই, জগন্নাথকে তুলসী দিই, আমরা লক্ষ্মী নারায়ণকে দিন। আপনার পুততে হলে নিজের বাড়িতে পুতলেন না কেন? যারই কথা হোক, আমি কাউকে মিন করে বলছি না, আমি প্রত্যেককে বলছি, যারা যারা এই মিন মাইন্ডেড পলিটিক্স করেন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আয়নায় নিজের মুখ দেখুন, তারপর অন্যের মুখ দেখবেন। এগুলো অন্যায়, দেবতাদের অসম্মান করা। মমতা বন্দ্যোপাধ্যায় নিদান দিচ্ছেন, আমি বললাম না শুরুতেই, আজকে এমনি এমনি এই ভোট পার্সেন্টেজ, এই একজোট ভোট আমরা দেখতে পাচ্ছি না, কারণ এর দীর্ঘদিন ধরে দেখতে দেখতে, সহ্য করতে করতে, দেওয়ালে পিঠ ঠেকতে ঠেকতে আজকে এই রেজাল্ট এসছে। কিন্তু শুধুমাত্র এই নিদানেই শেষ নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিদান মানুষ শুনবেন কেন? তার বিভিন্ন সময়তে তোষণের যে নিদানগুলো, সেগুলো তাহলে একই রকম গুরুত্ব দিতে হয়। এই গুরুত্ব দিয়ে দিয়েই আজকে তোষণের মাসুল গুনতে হচ্ছে সর্বত্র। রথের মেলা হোক, পুজো প্যান্ডেল হোক, দুর্গাপুজোর পারমিশন হোক, ভাসান হোক, সর্বত্র এই নিদান দিয়ে দিয়ে একটা অংশকে শুধুমাত্র ডিপ্রাইভ করো, একটা অংশকে শুধুমাত্র কোণঠাসা করো, কারণ ভোট ব্যাংকের রাজনীতি করতে হবে, কারণ তোষণের রাজনীতি করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিদান মানুষ শুনবেন কেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য নিদান অলরেডি মানুষ শুনে নিয়েছে? যদি মনে না থাকে আমি একবার মনে করিয়ে দিই যে কোন কোন তোষণের মাসুল কিভাবে মানুষকে গুনতে হয়েছে। তারপরও এই ধরনের নিদান শুনলে আদৌ তা বিশ্বাসযোগ্য হয়? মনে করিয়ে দিই একটুখানি, দেখুন তো তোষণের কিছু এক্সাম্পল, উদাহরণ মনে পড়ছে কিনা। আমি মুসলিম লীগ, বাংলায় কত পার্সেন্ট মুসলিম থাকে? প্রায় 30 থেকে 33% সংখ্যালঘুরা থাকেন। তারা খাবে না, তারা পড়বে না, তারা স্কুলে যাবে না, তাদের মারতে হবে, তাদের খুন করতে হবে। একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? ভুল বুঝবেন না, মনে রাখবেন আমরা যতদিন আছি, আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকবো। অন্যদিকে মুসলিমদের রোজা চলছে, রমজান মাসও চলছে, তাদের পরিবারগুলো রোজা করে, রমজান করে, উপবাস করে। এই সময়টা তারা কোনো অন্যায় কাজ করে না, কারণ এটা হচ্ছে আল্লাহর কাছে ওদের স্যাক্রিফাইস বলতে পারেন। যতই টাকায় খেলাবো, যতই আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করে বলি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে ভালো রাখো। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলকে ভালো রেখো আল্লাহ। মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যগুলো শুনতে 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 হিন্দুরা টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। ওই যে বললাম, ঠকতে ঠকতে, পিছুতে পিছুতে, দেওয়ালে পিঠটা ঠেকতে ঠেকতে আর কিছু করার নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্য কোনো ক্ষেত্রে যে নিদান অন্য কোনো ক্ষেত্রে পাওয়া যায়, যে নিদান পাওয়া যায় নিজের ধর্মের ক্ষেত্রে, যে তকমা এঁটে দেন মাঝে মধ্যে, কোনটা গান্দা ধর্ম, কোনটা নকল ধর্ম, অন্য কোনো ক্ষেত্রে তো সেরকম দেখতে পাওয়া যায় না। এগুলো জানতে জানতে, শুনতে শুনতে এ রাজ্যের হিন্দুরা বুঝে গেছেন আসলে তাদের পাহারাদার মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ কোনোদিনও হতে পারবেন না। কিন্তু যাদের পাহারাদার মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের কি সত্যি পাহারাদার? এই প্রশ্ন আমি করছি না। আজকে সোজাসুজি স্বর্ণালী থেকে সোজাসুজি এই প্রশ্ন আমি স্বর্ণালী সরকার দায়িত্ব নিয়ে করব, কারণ যে জায়গার উপনির্বাচনের রেজাল্ট নিয়ে এতক্ষণ কথা বললাম, তার কথা বলার আগে আপনাদের একটা ছোট্ট ঘটনা বলেছিলাম। একটা 10 বছরের মেয়ে, যার নাম তামান্না খাতুন, যার সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই, রাজনীতির কোনো সম্পর্ক নেই, এবং নাম শুনে বুঝতে পারছেন তিনি কোন ধর্ম, সেই বাচ্চা মেয়েটি কোন ধর্মের, তার কি পরিণতি হলো? কাদের পাহারাদার মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি আসলে যেন তেন প্রকারেণ গদি টিকিয়ে রাখার জন্য আসলে এই দুধেল গাই? আর কাজ ফুরোলে টাটা বাই বাই, কোনটা? কাজের সময়, ভোটের সময় দুধেল গাই, আর কাজ ফুরোলে কি টাটা বাই বাই? কেন বলছি? এই মুহূর্তে পরপর দুখানা বক্তব্য শোনাবো। এক, ওই নিহত বাচ্চা মেয়েটি, তার মা কি বলছেন, এবং 2, ওই এলাকার জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনিও ঘটনাচক্রে সংখ্যালঘু, কিন্তু তার সঙ্গে এই ঘটনার কোনো যোগাযোগই নেই। তাহলে পুরোটাই কি মুখোশ নয়?
দুটো বক্তব্য শুনুন, তারপর শুনবো পুলিশের বক্তব্য। দেখুন তো। সকাল থেকে বোম পড়ছে বলে আমার ছেলে ফোনে যদি মারামারি দেখে তাই ভয়ে মরে যায়। এই গা ধরতে যাই ওইখানে এমনি করে আমার এই হাতটা চেপে ধরে আছে, আর আমি পাশে পাশে যাচ্ছি। একবারে ও মেয়েদের যে কে এসেছে আমি দেখিনি, একবারে ধুমুতে ওই কি করেছে আমি আমার ছেলে একবার ওই শয়তানদের ওই গাওয়ালের বেটা একবারে এসে ওইখানে করে এমনি করে ভাইরা এসে আচ্ছা একটা এমনি মোটা পেটওয়ালা কালো হলো জানো, একটা সেই ফকরের বেটা সেই লম্বা দেখে সে একবারে এসে সবাই মিলে এসে ওইখানে ফেলেছে। আমি কি ফেলেছে আমার ছেলে কি জানি না কি ফেলেছিল ফেলেছে গো, হাতে করে সকেট মনে হয় এমনি করে হাতে করে ফেলেছে। আমার ছেলে হাতটা ছেড়ে পড়ে গেছে, আমি ওইদিকে পড়ে গেছি, আমার পেটটা জ্বলছে। কেন সকেট কেন ফেললো, কেন ফেলেছে? শয়তান ভোটে জিতেছে হয়তো তাইতে। কোন পার্টি করে ফেলেছে? কোন পার্টি জিতেছিল? আপনারা ওদের পার্টি আমিও তো খবর জানি না। আপনারা কোন পার্টি করেন? আমরা 10 মুন্ডাকে ভোট দেইনি, এই জন্য কি 10 মুন্ডাকে আমরা ভোট দেইনি। দেখুন, আমি সকাল থেকে মোবাইল আমার বাইরে ছিল, এইমাত্র নিচে নামলাম, আপনাদের কাছে খবরটা পেলাম। পরে সরাসরি পুলিশের রিয়াকশন নেওয়ার চেষ্টা করব। আপনারা কোনো কাউকে অ্যারেস্ট বা গ্রেপ্তার? উনি হয়তো কিছু বলবেন না, আমি আবার যাচ্ছি। কোনো এই যে নাবালিকাটা যে বোমা ফেটে মারা গেল, এখানে আপনারা কোনো কাউকে গ্রেপ্তার বা অ্যারেস্ট কিছু করতে পেরেছেন? বাইরে অফিসার আছেন, আইসি আছেন, ওটা উনি বলতে পারবেন। আর এই পুলিশকে দিয়ে তো পাহারাদার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সংখ্যালঘুদের পাহারাদার, তিনি থাকতে কেউ কিছু করতে পারবে না, তাহলে কোথায় গেল? সবটাই কি ভাওতা, সবটাই কি ধান্দাবাজি, সবটাই কি ধাপ্পা? এই প্রশ্নগুলো তুললাম আজকে এবং প্রশ্নগুলো উত্তর নেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন স্টুডিওতে, আমার সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক দীপক বর্মন। প্রত্যেক মুহূর্তে তাদেরকে হিন্দুদের নিয়ে কথা বলার জন্য লড়াই করতে হয় বিধানসভায়, নির্বাচিত জনপ্রতিনিধি, কিন্তু হিন্দুদের নিয়ে কথা বলার কোনো অধিকার নেই, কোনো অপশন নেই, আজকে সাসপেন্ডও হয়ে যেতে হয়েছে। রয়েছেন বিজেপি মুখপাত্র সজল ঘোষ, রয়েছেন রাজনৈতিক কর্মী কাশেম আলী এবং রয়েছেন রাজনৈতিক কর্মী তৃণমূল কংগ্রেসের পক্ষে যিনি বলবেন সৌরভপ্রিয় দত্ত। প্রত্যেকে স্বাগত রিপাবলিক বাংলার সোজাসুজি স্বর্ণালীতে। আমি যেহেতু এই ঘটনাটা দেখালাম, আমি দীপকবাবু আসছি আপনার কাছে নিঃসন্দেহে। আমি এবার শুরু করবো কাশেম আলীকে দিয়ে। এই ঘটনা সম্পর্কে জানেন নিশ্চয়ই, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত জনপ্রতিনিধি, যিনি এখান থেকে জিতেছেন, আপনাদেরই ধর্মের সম্প্রদায়ের, তিনি এত বড় ঘটনা ঘটার পরও বিজয় উল্লাস থেকে বোমা ছোড়া হলো, একটা বাচ্চা মেয়ে 10 বছরের মারা গেল, তার কাছে কোনো খবর পৌঁছলো না। তিনি বলছেন আমি জানি না, খোঁজ নিয়ে দেখবো। আপনাদের পাহারাদার তো মমতা বন্দ্যোপাধ্যায়, পাহারাদার তো পুলিশ তো ঝিমোচ্ছে, দেখলাম ঘুমোচ্ছে। কিরকম পাহারাদার পেয়েছেন আপনারা? মুসলিম ভোটে জয় পায় তৃণমূলের বিজয় উল্লাসে সকেট বোমা ঘরে ঢুকে যায়, আর যারাই মুসলিমরা ভোট দিয়ে জেতায় তারাই রক্তাক্ত হয়। এই হারমাত জল্লাদ বাহিনীদের থেকে 9 বছরের শিশুটাও রেহাই পায় না। আজকে অত্যন্ত গর্বের সাথে বলতে ইচ্ছা করছে, আজকে যে হিন্দু জাগরণ কালিয়াগঞ্জের মাটিতে শুরু করেছে, এতদিন শুভেন্দুদা হিন্দু জাগরণ নিয়ে বলতেন, আজকে সেটা বাস্তবে পরিলক্ষিত হয়েছে, বাস্তবে রূপায়িত হয়েছে। 309খানা বুথের মধ্যে 109টি বুথ হিন্দু অধিষ্ঠিত এলাকা, বাদবাকি সব মুসলিম এলাকা। মুসলিম এলাকা থেকে তৃণমূল কংগ্রেস জিতবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আজকের যে দৃষ্টান্ত কালিয়াগঞ্জ স্থাপন করেছে, 108টা বুথে তৃণমূল কংগ্রেসকে পদচ্যুত করেছে, হারিয়েছে। সেখানে হিন্দু ভাইরা 72% হিন্দু ভাইরা, 74% হিন্দু ভাইরা বুথমুখী হয়ে বিজেপিকে ভোট দিয়েছে। এটা কিন্তু একটা পরিবর্তনের লক্ষ্য। আমি আগেও বলছি দিদি, আগেও বলেছি, এখনো বলছি, মরছে কারা মুসলমান, মারছে কারা মুসলমান। আমরা শুধু মমতা ব্যানার্জির কাছে ফুটবল, নির্বাচন এলে মমতা ব্যানার্জি আমাদের ফুটবলের মতো ব্যবহার করে, কাজ পড়লে কাজী, আর কাজ পড়লে আমরা পাজি। মমতা ব্যানার্জি আমাদের এই যে রমজান হোক বা ঈদ হোক, তার মঞ্চে কি আপনারা দেখতে পান আপনাদের পাহারাদার দিদিকে? বারবার বলি মমতা ব্যানার্জির মতো বেয়া, মমতা ব্যানার্জির মতো ব্যক্তিগত আমি বলছি তো, দায়িত্ব নিয়ে বলছি, মৃত্যু মুখ্যমন্ত্রী ভারতবর্ষের কোন রাজ্যে আছে কিনা আমার সন্দেহ। আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বনী, আমরা যারা মুসলমান, কিসের পাহারাদার? বকটুইতে কারা কোন 11 জন, আজকে দাঁড়িয়ে
তার বাবা সিপিএম বা বিজেপি বা কংগ্রেস করার অপরাধে তৃণমূলের হারমাত বাহিনীর সকেট বোমা বিজয় উল্লাসের নামে একটা 9 বছরের শিশুকে খুন করে, এটা দৃষ্টান্ত কোথায় নিয়ে যাচ্ছে? হ্যাঁ, নির্বাচন, এটা উপনির্বাচন, তৃণমূল কংগ্রেসের নির্বাচন এলে কি শুধু মুসলিমদের বলি চায়, মুসলিমদের লাশ চায়? এটা ছোট বাই নির্বাচন, উপনির্বাচন, সেই নির্বাচনে 9 বছরের একটা শিশু, তার অপরাধ কি? সে নতুন সকাল দেখবে, হেসে খেলে বেড়াবে, তার অপরাধ তার বাবা বিরোধী রাজনৈতিক দল করে, তার বাড়িতে তৃণমূলের হারমাত বাহিনী সকেট বোম ঢুকিয়ে তাকে মেরে দিল। হ্যাঁ, ভারতবর্ষে তথা পশ্চিমবাংলার এই রাজ্যে আমরা বসবাস করি, এই পশ্চিমবাংলায় এই রাজ্যে গণতন্ত্র আছে? নির্বাচন এলে খুন হয়, নির্বাচন এলে রক্তাক্ত হয়, এই এর সাথে সাথে 5টি রাজ্যে ইলেকশন হয়েছে, কোথায় খুন? আমি আসবো কাশিম আলী, আমি এই জায়গা থেকে আসছি, আমি দীপক বর্মনের কাছে সরাসরি আসি। তবে আসার আগে দুটো বক্তব্য না শুনে আসতে পারছি না। এলাকার ভোটের রেজাল্ট, ভোট পার্সেন্টেজ, শতাংশ সবই তো বললাম, ঠিক একই কথার রিফ্লেকশন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, বহু আগে শুনেছেন, তারপরও একই জিনিসের পুনরাবৃত্তি। দুজনের বক্তব্য শোনাবো, ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী এবং আরও এক পীরজাদার। দেখুন, শুনে কোনো যা বলছেন কাশিম আলী তার সঙ্গে কোনো মিল পাচ্ছেন কিনা দেখুন তো। তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক আপনি যদি বলেন 100% কাজ ফুরফুরা উন্নয়ন করে দিচ্ছি, এর চেয়ে বড় বেইমানি আর কিচ্ছু নেই। এই যে মুসাফেরখানাটা আছে না, এই মুসাফেরখানাটা আজ থেকে 7 বছর আগে তৈরি হয়ে গেছে। ওখানে এখন পর্যন্ত একটা কোনো, 1 সপ্তাহ আগে পর্যন্ত একটা কুকুর ঢোকে নেই। এত বড় বড় গাছ হয়েছিল, আজকে যতটা মুসাফিরখানা দেখলেন শুধু মুখ্যমন্ত্রীর ওসিলায় আবার তারা পড়ে যাবে মনে হচ্ছে। আমি তো আপনাকে বলছি, মমতা ব্যানার্জি কি আর বলবো, আমাদের বাড়ি যদি 6টা ছেলে মেয়ে হয়, আমরা তাদের খবর রাখতে পারিনি। আর মমতা ব্যানার্জি বাংলার খবর রাখবে কি করে বলুন তো? আমার সঙ্গে তো সেনা শিশুর সঙ্গে এই নিয়ে ঝগড়া। উনি 14 বছর উনি এই এলাকার হচ্ছে এমএলএ, উনি, আমি তো চ্যালেঞ্জ করছি, উনি 14,000 টাকা খরচা করে দেয়, প্রমাণ করুন। যে মুখ্যমন্ত্রীকে আমরা নবান্নই বসিয়েছি, প্রথম দিনের সাথী, আমরা দুঃখের দিনের সাথী। আমরা যদি তার পাশে না থাকতাম, জীবনে সে নবান্নতে বসতে পারতো না। বাচ্চা ছেলে জেনে গেছিল মমতা ব্যানার্জি হারবে, সেই মমতা ব্যানার্জিকে আমরা নবান্নতে বসিয়েছি। আমাদের সাথে কারো দেখা করার দরকার নেই। মুখ্যমন্ত্রী আমাদের জন্য ক্ষমতায় বসেছে, মুখ্যমন্ত্রী প্রয়োজন হলে আমাদের কাছে আসবে। ওনার যখন প্রয়োজন ছিল, উনি 12 থেকে 13 বার মারুফ হুজুরের কাছে গেছে। এই 34 বছর সরকার এক রাত্রিরে মারুফ হুজুর উড়িয়েছে এই পঞ্চায়েত ভোটের আগে। আমার নতুন করে কিছু বলার নেই, যা বলার এখান থেকে এই বক্তব্যগুলো শুনেই স্পষ্ট। সরাসরি আসছে দীপকবাবু আপনার কাছে, কাদের পাহারাদার, কাদের ভোট ব্যাংক, কাদের ভোট, সব কিছু এতদিন ধরে শুনে আসছি আমরা। এবং দেখতে আজকে কালীগঞ্জের রেজাল্ট, হিন্দু ভোট পার্সেন্টেজ নিঃসন্দেহে অনেক কিছু দৃষ্টান্ত তৈরি করছে, অনেক কিছু ইন্ডিকেশন দিচ্ছে। আমি তো বলছি 23 জুন দিনটাকেও ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখা উচিত আজকে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, এত পাহারাদার, এত কিছু, হিন্দুদের নিয়ে কথা বলা বারণ, শোনা বারণ, এমনকি তুলসী নিয়ে পর্যন্ত আমি দেখি বিধানসভাতে আপনাদেরকে নিদান দেওয়া হয় প্রত্যেক ক্ষেত্রে, ছত্রে। এই হচ্ছে তার পরিণাম। মানে ওভারঅল সিচুয়েশন আমি তো বুঝতে পারছি না, কাদের জন্য, কিসের জন্য, কাদের আটকাচ্ছে। এত সহজে মানুষকে ধাপ্পা দেওয়া যায়, এত সহজে মানুষকে বোকা বানানো যায়, এত সহজে মুরগি করা যায়, আমার ধারণা নেই। প্লিজ, আজকে আমরা যেটা দেখেছি বিধানসভার ভিতরে, আমরা যখনই কোনো বক্তব্য পেশ করতে যাই, সে বক্তব্যগুলো সেখানে কাটছাট করা হয়। এবং শুধু তাই নয়, আমরা এই গত 4 বছরে যতগুলো অ্যাডজার্ন মোশন এনেছি, একটিও মোশন আনা হয়নি বিধানসভায়। শুধুমাত্র কোনোটা পড়ার অধিকার দিয়েছে, কোনোটা পড়ারও অধিকার তিনি দেননি। বকটুইয়ের ঘটনা, কত বড় ঘটনা, এটা কি প্রতিদিন ঘটে? যদি প্রতিদিন ঘটে সেটা মেনে নেয়, তাহলে পরে আমাদের কিছু বলবার নেই। সেই ঘটনা নিয়ে অ্যাডজার্ন মোশন এনেছি, সেটা আমাদের করতে দেওয়া হয়নি। শিক্ষকদের চাকুরি গেল, সেটা নিয়ে এনেছি, আমাদের সেখানে করতে দেওয়া হয়নি, সেটা পড়তে পর্যন্ত দেওয়া হয়নি। আজকে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ধরনের মোশন নিয়ে অ্যাডজার্নমেন্ট মোশন এনেছি, কিন্তু 4 বছরে সেটাকে কোনোদিন গুরুত্ব দেওয়া হয়নি। আমাদের বিধানসভায় হিন্দু যদি অত্যাচারিত হয় এই পশ্চিমবঙ্গে, কোথায় আমরা বলবো? অ্যাবসলিউটলি আমরা বিধানসভায় বলবো, নাইলে বাইরে যদি আমরা বলি, পুলিশ বলবে যে আমরা সেখানে গণ্ডগোল করবার চেষ্টা করছি, আমাদের তুলে নিয়ে জেলে ঢোকানো হবে। কিন্তু মাননীয় অধ্যক্ষ মহোদয়,
হিন্দু শব্দ কেটে দিয়েছে, একদম পরিষ্কার আমি দায়িত্ব নিয়ে বলছি। হিন্দু শব্দ তিনি বলছেন এটা এক্সপাঞ্জ হবে। কেন? হিন্দু যদি অত্যাচারিত হয় আমরা কোথায় বলবো? বলার জায়গা আমাদের বিধানসভা, কিন্তু বিধানসভায় প্রতি মুহূর্তে আমাদের সেখানে গণতান্ত্রিক মানে বিধানসভাতেও হিন্দু হিন্দু নাম নেওয়া বারণ, বিধানসভাতেও হিন্দু বলা যাবে না, একদম হিন্দু শব্দ হিন্দু নাম নেওয়া বারণ, হিন্দু শব্দ লেখা বারণ। আজকে যে ঘটনা ঘটেছে, আমাদের গত বৃহস্পতিবার একটি মোশনের উপরে আমাদের মাননীয় ডক্টর অশোক লাহিড়ী, অরূপ সরকার সহ 3 জন সেখানে বক্তব্য রেখেছিলেন। মাননীয় অধ্যক্ষ বললেন আপনাদের বক্তব্যের কোনো অংশই লিপিবদ্ধ হবে না। বাহ। সেই বিষয় নিয়ে আজকে ডক্টর অশোক লাহিড়ী পয়েন্ট অফ অর্ডার নিয়ে এসেছেন। তিনি আজকে আমাদের যে হ্যান্ডবুক আছে, যে ম্যানুয়াল আছে, সেখান থেকে খুলে তিনি দেখিয়েছেন যে কোন নিয়মে আমাদের সেই বক্তব্য লিপিবদ্ধ করা হলো না। এর জবাব আমরা প্রত্যাশা করেছিলাম মাননীয় অধ্যক্ষ মহোদয়ের কাছে, কিন্তু অধ্যক্ষ মহোদয় নীরব। কে দাঁড়ালেন? দাঁড়ালেন মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বললেন যে আপনারা বক্তব্য রাখার পরে শুনেন না, তাই আপনাদের বক্তব্য কেটে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে আমি যেটা বোঝাতে চাইছি যে অধ্যক্ষ কেটেছেন না মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে মাননীয় অধ্যক্ষ মহোদয় সেই বক্তব্য কেটেছেন, এটা আমার বোধগম্য হলো না। এরপর গত শুক্রবার আমাদের চিফ হুইপ সেই সময় একটি মোশনের উপরে বক্তব্য রাখার জন্য ওঠেন। সাধারণতই আমরা জানি সরকার পক্ষ বললে বিরোধী পক্ষ সেখানে বাধা দেয়, কিন্তু সেদিন দেখা গেল শঙ্কর ঘোষ তিনি বলছেন 20 জন মন্ত্রী এবং আরও 80 জন তৃণমূল বিধায়ক ওয়েলে নেমে শঙ্কর ঘোষের সামনে চিৎকার চেঁচামেচি নাচানাচি করে বিব্রত করার চেষ্টা করা হয়েছে। উলু দিয়েছে, একদম আক্ষরিক অর্থেই তাই। তার সেই বক্তব্য আজকে শঙ্কর ঘোষ পেশ করতে গেলে তাকে অধ্যক্ষ মহোদয় থামিয়ে দেন। সেই সময় আমি এবং আমরা সকলে মিলে তার প্রতিবাদ করি যে এই ধরনের ঘটনা সরকার পক্ষ যদি করে, আমরা শুনেছি যে বিধানসভা বিরোধীদের জন্য আমরা আমাদের বক্তব্য সেখানে রাখতে পারবো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অধ্যক্ষ প্রতি মুহূর্তে আমাদের বক্তব্য হয় এক্সপাঞ্জ করেন, না হলে আমাদের বলবার কোনো সুযোগ দেওয়া হয় না। এই প্রতিবাদ যখন আমরা করছি তখন তিনি আমাকে আমার চেয়ারে গিয়ে বসতে বলেন, যে সময়ে তৃণমূলের মন্ত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য নিজের চেয়ার ছেড়ে অন্য চেয়ারে গিয়ে বসে তাদেরকে উস্কে দিচ্ছেন চিৎকার করো চিৎকার করো, এবং অন্যান্য আরও একাধিক তৃণমূলের এমএলএ তারা নিজের স্থান ছেড়ে বিভিন্ন জায়গায় ঘুরছেন তাদের প্রভোগ করার জন্য, কিন্তু তিনি তাদের দেখলেন না, আমাকে দেখলেন। আমি বললাম যে ওনাদেরও দেখুন, ওনারা কি করছে। ওনারা গিয়ে বলছেন আপনি আমাকে দেখছেন, আপনি কি বিধানসভায় ভাঙচুর করেছেন? আমরা কেউ ভাঙচুর করিনি, আমাদেরকে জবরদস্তি সেখানে যে পাহারাদার রাখা হয়েছে তাদেরকে দিয়ে আমাদের বের করানো হয়েছে। আমাদের উপরে প্রথমে আমাকে বের করেছে, তারপর মনোজ ওরাওকে বের করেছে, এরপর শঙ্কর ঘোষকে বের করতে গিয়ে নিচে ফেলে পিটিয়েছে। শঙ্কর ঘোষের চশমা ভেঙে গেছে, খেজুরির বিধায়ক ভাই শান্তনুর চশমা ভেঙে গেছে, আমাদের বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্রের ঘড়ি ভেঙে গেছে। সেগুলো আমাদের মাননীয় বিরোধী দলনেতা যখন অধ্যক্ষের কাছে যান, সেই সময় যে লজ্জাজনক ঘটনাটি ঘটেছে সেটা আরও ভয়ানক। তাকে বিধানসভার ভিতরে যখন তিনি ঢুকেছেন সে সময়ে 20-25 জন মহিলা যারা সেখানে মার্শালের নেতৃত্বে আসেন তাদেরকে দিয়ে ঘিরে ধরে রেখেছে। তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তার হাত দুটি পকেটের ভিতরে নিয়ে রেখেছেন এবং বলেছেন আমাকে ধাক্কা দিয়ে বের করুন। পরবর্তীতে তাকে বের করার জন্য আমাদের 20 জন বিধায়ক গিয়ে তাকে বের করে নিয়ে আসে। একদম তাই। আজকে বিধানসভার ভিতরে অধ্যক্ষের উপস্থিতিতে, অধ্যক্ষের নেতৃত্বে আমাদের যদি বিধায়করা সেখানে সুরক্ষিত না থাকে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কোথায় সুরক্ষিত? আমি তো বলছি এই জন্য বলবে মানুষ এই জন্য এমনি আমরা এখানে বলতে পারি না। এর চেয়ে লজ্জার, এর চেয়ে দুর্দিন, এর চেয়ে খারাপ কালো দিন পশ্চিমবঙ্গের এই গণতান্ত্রিক ব্যবস্থায় আর কোনোদিন আসেনি। আমি এই জন্যই বলছি আমরা এটা চাই না, যে এই জন্য এমনি ভোট সুইং হচ্ছে না, এই জন্য হচ্ছে। আমি জাস্ট সৌরভবাবুর কাছে আসবো, সৌরভপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, তবে তার আগে আমি জাস্ট দুটো বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো, না শোনালে আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারবো না। শুনুন তো। आप सलामत रहे तो हम सलामत रहेगा, ये आपको मालूम होना चाहिए। आप लोग कोई भी प्रमुख
उसको पाए में पा मत लगाओ। रामकृष्ण का धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानता है, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। मोर पावर टू डेमोक्रेसी, আর ইউ গিভিং মোর পাওয়ার টু ডেমোক্রেসি? আপনারা দিচ্ছেন? আপনাদের ভাষা, আপনাদের কথা, রোজ সংবিধান বদলাচ্ছেন আর নিজেদের পরিকল্পিত নকল একটা ধর্ম মানুষের ওপর চাপিয়ে দিয়ে আপনারা আপনাদের নিজেদের एजेंडा आप लोग का अपना एजेंडा लोगों का ऊपर आप दे रहा है। और हॉट स्टेट में बंगाल के लिए आप झूठा बात कहते हैं, जुमला सरकार, गंदा बात कहते हैं। শাসকের পক্ষে রয়েছেন সৌরপ্রিয় হিন্দু ধর্ম হচ্ছে গান্দা ধর্ম, হিন্দু ধর্ম নকল ধর্ম, এবং বিধানসভাতে পর্যন্ত কথা বলতে দেওয়া হচ্ছে না, কারণ এই আপনাদের দল, আপনাদের সরকার শুধুমাত্র একটা দলের পাহারাদার। কি লাভ হচ্ছে তাতে? আর কত বোকা বানানো মানুষ, কি আর কত মানুষ, আর কত শুধু গদি রাখতে আর কত ধাপ্পাবাজির কারবার হতে পারে বলুন তো? না, দীপক বর্মন বাবু, ওনাকে শ্রদ্ধা জানিয়েই বলি, খুব ভালোভাবে খুব সুন্দর ভাষায় বিরোধিতা করেছেন। এই ভাষাটাই আমি মনে করি বিরোধিতার সম্পদ হওয়া উচিত, ওনার থেকে শেখা উচিত। যাই হোক, 2 নম্বর কথা হচ্ছে উলুধ্বনি দিয়ে তো আর আমি বলছি একসঙ্গে উলু বাজিয়ে হাওয়াই চুটি দেখিয়ে তো আর বিধানসভা চলতে পারে না। হ্যাঁ প্লিজ বলুন। আগে মন থেকেই আমি ওনাকে অ্যাপ্রিশিয়েট করলাম ওনার ভাষার জন্য। 2 নম্বরে যে আজকে যে 2026-এর আগে এই যে বিকৃত উগ্র যে হিন্দুত্ববাদ, যেটাকে শুভেন্দু অধিকারী সামনে আনতে চাইছে, সেই উগ্র হিন্দুত্ববাদকে আজকে 2026-এর আগে বিজেপির অন্তর্জলি যাত্রা আজকে করে দিয়েছে, যে ভোটের ফলে প্রমাণিত হয়ে গেছে যে বিজেপির অন্তর্জলি যাত্রা শুরু হয়ে গেছে। ফলে কি হয়েছে, যখন এই আমি বলি যখন নাকি এই ধরনের খবর আসতে শুরু করেছে, একের পর এক মানে পরাজয়ের খবর, প্রত্যেকটা পরাজয়ের খবর আসতে শুরু করেছে, তুমি ভালো করে দেখো এইটা একটা টোটাল ইচ্ছাকৃত এবং পরিকল্পিত। কারণ আজকে ধরলাম বিধানসভার ভেতরে তৃণমূল দোষ করেছে, হঠাৎ করে অতগুলো প্ল্যাকার্ড কোথাও ছাপিয়ে দিল, মানে বিধানসভার ভেতরে কি প্রেস রয়েছে যে ওখানেই ছাপিয়ে দিল, চুপ বিধানসভা চলছে। তার মানে বিজেপি জানতো যে আমরা ঢুকবো, আমরা অশান্তি করব, আমরা প্ল্যাকার্ড তৈরি করেই নিয়ে গেছি। এই প্ল্যাকার্ড তুমি আদৌ দেখেছি চুপ বিধানসভা চলছে? আজকের কথা বলছি, আজকে এই ঘটনা বিভিন্ন ধরনের অলওয়েজ আমাদের বেশ কিছু এটাই বললাম, কারণ এর আগে এই প্রোগ্রাম আমরা করেছি, সেই প্ল্যাকার্ডই আজকে আবার বের করা হয়েছে। আমি এটাই বললাম যে এটা আপনাদের পরিকল্পিত, এটা আপনাদের পরিকল্পিত যে আমরা অশান্তি করব, আমরা অশান্তি করব এবং আমরা এই ধরনের ব্যানার শো করব। তৃণমূলের কাছ থেকে বিধানসভায় অশান্তি নিয়ে কিছু শোনা উচিত নয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটা দেখাতে হয়। 2006 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটা দেখাতে হয়। তাহলে 30 সেকেন্ড বলবে। আমার কাছে কথা হচ্ছে ভালো হচ্ছে, মার্শালদের মারছে, এ করছে, তারপর আবার গণতন্ত্রের কথা বলছেন আপনারা। কি বলছেন? হিন্দু শব্দে আপত্তি। হ্যাঁ, আমি এখানে দাঁড়িয়ে বলছি হিন্দু শব্দে বিধানসভায় আপত্তি আছে, মুসলমান শব্দ হিন্দু শব্দে আপত্তি থাকবে। তার কারণ আমরা সেকুলার দল, হিন্দু আমরা সেকুলার মুসলমানে আপত্তি নেই। বিধানসভায় আপনারা বিজেপির বিধায়ক, মাননীয় মুখ্যমন্ত্রী মুসলমান সংখ্যালঘু শব্দ ব্যবহার করেন, খ্রিস্টানদের বিধায়ক, আপনারা কোন ধর্মের বিধায়ক নয়। এখানে বসে বসে হাজার একটা লাইন দেখাতে পারবো, বিধানসভায় মুসলিম নিয়ে কথা হচ্ছে, রাজ্যের মন্ত্রী মুসলিম নিয়ে কথা বলে, আমি মুসলিমদের জন্য বলি, হিন্দুদের জন্য বলি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শুধু মুসলমানদের কথা বলেন, হিন্দুদের কথা বলেন না। আমি আপনাকে বলি, গণতন্ত্রের কথা বলছে, 150 বিরোধী সাংসদকে বার করে দিয়ে সংসদে ভোট হয়েছে, সেটা কি গণতন্ত্র ছিল? আজকে পশ্চিমবঙ্গে দেখেন না, আমাদের প্রতি মুহূর্তে আজকে আমাকে তিনবার কিছু জন্য কি বিধানসভা, কিন্তু কোন নিজের আমি বলছি 23শে জুন হিন্দু ভোট বিরোধী ভোট এক জায়গায় করেছে, সেটা দৃষ্টান্ত হওয়া উচিত। আজকের ভোট থেকে শিক্ষা নিয়ে এই ভোট থেকেই তো শিক্ষা নেবে, ভোট থেকেই তো শিক্ষা নেবে। তৃণমূল কংগ্রেস ধাপ্পাবাজির সরকার, ভোট থেকেই শিক্ষা নেবে। সংখ্যালঘুদের জন্য ক্ষমতায়, সংখ্যালঘুদের জন্য ক্ষমতায়, আর ক্ষমতায় জিতে সংখ্যালঘুকেই বোমা মারো, সংখ্যালঘুকেই বোমা মারো। আসছি। আচ্ছা, আমি সজল ঘোষের অডিও অফ করো। সজল ঘোষ, আমি বলি, সৌরভ খুব ভালো কথা বলেছে যে বিজেপির লোকেদের দীপক বর্মনের ভাষা শেখা উচিত,
যেটাও বলতে ভুলে গেছে, তৃণমূলের লোকেদের অনুব্রতর ভাষায় কথা বলা উচিত সর্বত্র। তাই আমি ওকে 2-4টে হালকা লাইন আমার তরফ থেকে, অনুব্রতর লাইন আমি সৌরভের উদ্দেশ্যে উৎসর্গ করলাম। বলছে হিন্দু ধর্ম নিয়ে কথা বলায় আপত্তি। তুমি যখন কথা বলো সৌরভ, ভেবে চিন্তে কথা বলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে 2 মাস আগে এই বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন আমায় হিন্দুত্ব শেখাচ্ছে, আমার বাবা চণ্ডীপাঠ শিখিয়েছিল। সে যে কি চণ্ডীপাঠ শিখিয়েছিল বাবা, তাকে আমার প্রণাম। হ্যাঁ, চণ্ডীর পিণ্ডি চটকে দিয়েছিলেন। আমি বলি যে আপনি চাইবেন যখন তখন হিন্দুত্ব করতে পারবেন, অন্য লোক হিন্দু শব্দ কোন উচ্চারণ করলে তখন সেটা বিধিনিষেধের মধ্যে পড়বে, এই কথাটা বলুন। আজকে পশ্চিমবঙ্গে আজকে 4টে জায়গায় ভোট হয়েছে, সব জায়গায় আমরা হেরে গেছি, তাই তো? তোমার কথা অনুযায়ী আমি বলছি, শুনুন এক মিনিট। গুজরাট কোনো সব জায়গায় হেরেছি, সব জায়গায় হেরেছি, সব জায়গায় বিজয়ীরা বিজয় উল্লাস করেছে, এটা স্বাভাবিক। কিন্তু একটা রাজ্য শুধু, সেটার নাম পশ্চিমবঙ্গ, যে রাজ্যটা এই ভোটটাও একটা উপনির্বাচন, একটি বিধানসভার যেখানে রাজনৈতিক ফলাফলের কোনো পরিবর্তন হওয়ার কথা নয়, সেখানেও রক্ত ঝরেছে। দেখাও আরেকটি রাজ্য যেখানে আমরা হেরে গেছি, সেখানে আমাদের সরকার আছে হয়তো, কিন্তু সেখানে একটি জায়গাতেও একটা কাক পক্ষী অব্দি মরেনি, সেখানে একটা শিশুর রক্তে রক্তাক্ত হওয়ার পর এরকম নির্লজ্জের মতন চিৎকার চেঁচামেচি যারা করতে পারে তাদের জন্য ঘৃণা ছাড়া আবার কিছু নেই। একটা কথা সৌরভ বলেছে, চিৎকারে শোনা যায়নি হয়তো, নকশাল মারলেও এদের ব্যথা হয়, হবেই তো। কিষাণজিদেরকে ক্ষমতায় নিয়ে এসেছিল, কিষাণজিরা এদেরকে ক্ষমতায় বসিয়েছিল। একই বিষয়, কাজের বেলা কাজী, কাজ পুরালে কিষাণজি হয়েছিল। লোকে বলে না, এখন বলে কাজের বেলা কাজী বলে না, বলে কাজের বেলায় কিষাণজি আর কাজ পুরোলেই কিষাণজি, মানে দুটোই এক। তাকে ওই ঘটনা ঘটানো হয়েছিল, সেগুলো ভুলে গেলে চলবে না সৌরভ, ইতিহাসকে মনে রাখতে হবে। আমরা একটা দিন যখন ছাত্র রাজনীতি করতাম, তুমিও করতে, তখন আমরা ভাবতাম সিপিএম বিহীন রাজ্য দেখবো কিনা, সিপিএম শূন্য পশ্চিমবঙ্গ এটা দেখবো, কখনো ভাবতে পারিনি। তুমিও প্রস্তুত থাকো, তৃণমূল শূন্য রাজ্য তুমিও দেখতে পাবে আগামী। আমি তো বলবো শুধুমাত্র একটাই স্লোগান আমি দেখতে পাচ্ছি, সে সময় ছিল কাজের বেলা কাজী, কাজ পুরালে কিষাণজি, আর আমি দেখছি এখন কাজের সময় দুধেল গাই, আর কাজ পুরালে টাটা বাই বাই। বাড়িতে বসে ভাববেন, যারা সংখ্যালঘু দর্শকরা রয়েছেন তারাও ভাববেন, বাকিরাও ভাববেন, আর যারা এখনো তৃণমূল কংগ্রেসটা করছেন তারা অবশ্যই বেশি করে ভাববেন। সময় শেষ, প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে, মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা।